আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় সবাই নিরাপদেই আছো। যেহেতু আমাদের অ্যাসাইনমেন্ট চলছে, সেহেতু বলা যায় তোমরা পড়াশোনার সাথে সম্পৃক্ত এবং ভালোভাবে পড়াশোনা করছো। আজকে আমাদের পাঠ বাংলা। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পাঠের বিষয় যে 11 পরিচ্ছেদে প্রত্যয় নিয়ে গঠিত শব্দ, অর্থাৎ প্রত্যয় নিয়ে শব্দ গঠন, এই চ্যাপ্টারটি আমরা আজকে পড়ব। তাহলে আজকের পাঠ থেকে আমরা কি জানতে পারবো? তো আজকে আমাদের পাঠের শিকন ফল কি? আজকের পাঠ থেকে আমরা প্রকৃতি কাকে বলে এবং প্রত্যয় কাকে বলে সেটা সম্পর্কে জানবো। প্রত্যয় কত প্রকার ও কি কি সেটা সম্পর্কে জানবো। এছাড়া প্রত্যয় দিয়ে গঠিত শব্দ সম্পর্কে জানতে পারবো এবং বলতে পারবো, এবং এই সম্পর্কে আমরা পরীক্ষায় সঠিক উত্তরটি দিতেও পারবো। তাহলে আসো আজকে আমরা আমাদের পাঠ শুরু করি। প্রত্যয় দিয়ে গঠিত শব্দ গঠন। তাহলে আমরা যেহেতু প্রত্যয় পড়ব, প্রত্যয়ের আগে আমি একটু করে বলে দিই যে প্রকৃতি বলে একটা অংশ আছে। তাহলে প্রকৃতিটা কি? অর্থাৎ কোনো শব্দে কে যখন কোনো একটা শব্দ যে অংশটাকে যখন কোনোভাবে ভাগ করা যায় না তাকে বলা হয় প্রকৃতি। অর্থাৎ যেমন আমি যদি বলি ফুলেল, হ্যাঁ ফুলেল, তাহলে ফুল যোগ এল, তাহলে হয়ে গেল কি ফুলেল। তাহলে ফুলটাকে যদি ফুল শব্দটাকে তো আমি আর কোনো কিছু দিয়ে ভাগ করতে পারবো না। অর্থাৎ শব্দের যে অংশটাকে যদি আর কোনোভাবে কোনো কিছু দিয়ে ভাগ করা না যায় তাকে বলা হয় প্রকৃতি। তাহলে প্রকৃতি হচ্ছে কয় প্রকার? আমরা আগের ক্লাসও করেছি। প্রকৃতি দুই প্রকার, একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি বা ধাতু। এখন প্রকৃতি থেকে আমরা আসবো কোথায়? প্রত্যয়ে। তাহলে প্রত্যয় কাকে বলে? হ্যাঁ, তাহলে প্রত্যয় বলতে বোঝায় ধাতু বা শব্দের সাথে যে শব্দাংশ গঠিত হয়, অর্থাৎ অর্থহীন শব্দাংশ গঠিত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলা হয় প্রত্যয়। আমরা একটু বোর্ডে যাই, বোর্ডে গেলে দেখতে পাবো যে প্রত্যয় বলতে কি বোঝায়? ধাতু বা শব্দের পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়। তাহলে প্রত্যয় দিয়ে আমরা কিভাবে শব্দ তৈরি করতে পারি? যেমন আমরা যদি বলি ঢাকায়, ঢাকায় শাড়ি, হ্যাঁ, তাহলে ঢাকায় শব্দটা কিভাবে এসেছে? ঢাকা যোগ আয় সমান কি হয়ে গেল? ঢাকায়। যদি বলি দোলনা, দোলনা, তাহলে দোলনা শব্দটি কিভাবে আসছে? দুল যোগ অনা সমান হয়ে গেছে কি? দোলনা। এই যে আমি বলছি ঢাকায়, ঢাকা যোগায়, তাহলে ঢাকার সাথে আমি কি যুক্ত করেছি? যে শব্দাংশ যুক্ত করেছি। কিন্তু আয়, তুমি যদি আয় বলো, অনা বলো, আ বলো, তাহলে এগুলোর কোনো কিন্তু অর্থ নেই। কিন্তু এগুলো শব্দ বা ধাতুর সাথে যুক্ত হয়ে যখন নতুন শব্দ তৈরি হয় তখন তাকে বলা হয় প্রত্যয়। এখন প্রত্যয়কে কয় ভাগে ভাগ করা যায় সেটা একটু দেখি। প্রত্যয়কে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তদ্বির প্রত্যয় আর একটা হচ্ছে কৃৎ প্রত্যয়। তদ্বির প্রত্যয় মানে কি? তদ্বির প্রত্যয় মানে শব্দ, অর্থাৎ শব্দের সাথে অর্থাৎ শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়, অর্থাৎ প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলা হয় তদ্বির প্রত্যয়। যেমন বলা হচ্ছে কি, যেমন আমরা যদি বলি শৈশব, শৈশব, তাহলে শৈশব শব্দটা কিভাবে এসেছে? শৈশব শব্দটা আসছে শিশু থেকে, অর্থাৎ শিশুকালে সময়টাকে বলা হয় শৈশব। তাহলে শিশু যোগ অ সমান হয়েছে কি? শৈশব। যদি আমরা বলি হাতা, হাতা জামার হাতা, শার্টের হাতা হতে পারে, তাহলে হাতা শব্দটা কিভাবে এসেছে? হাত থেকে, হাত যোগ আ সমান হাতা। এই যে এখানে কি যুক্ত হয়েছে? শিশু যোগ অ, শৈশবের মধ্যে কি যুক্ত হয়েছে? অ, তাহলে অ প্রত্যয় যুক্ত হয়ে এখানে তদ্বির অ অংশটা যুক্ত হয়ে শব্দাংশটা যুক্ত হয়ে এখানে কি হয়েছে? এটা তদ্বির প্রত্যয় গঠিত হয়েছে। যদি হাতা বলি, হাত যোগ আ হাতা, মিঠাই বলে মিঠা যোগ আই মিঠাই, জমিদারি, জমিদার যোগ ই সমান কি হলো? জমিদারি। আর সেকালে বললে কিভাবে হবে? সেকালে, সেকাল যোগ এ সমান সেকেলে, চালু, চালু, তাহলে চালু শব্দটা কিভাবে হবে? চাল যোগ উ সমান চালু, লাজুক, লাস যোগ উ লাজুক। তাহলে প্রত্যয়জাত গঠিত সাধিত শব্দকে বলা হয় তদ্বিতান্ত শব্দ। এই যে আমরা এখানে বলছি শৈশব, হাতা, মিঠাই, জমিদারি, সেকেলে, চালু, লাজুক, এগুলো হচ্ছে কি? তদ্বিতান্ত শব্দ। এখন আমরা আসবো কৃৎ প্রত্যয়ে। ওখানে কৃৎ প্রত্যয় কাকে বলে? ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, ধাতু মানে তো বুঝতে পারছি ক্রিয়া, ক্রিয়া বা ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে হয় তাকে বলা হয় কৃৎ প্রত্যয়।
যেমন আছে কি দেখো, হাড় যোগ অ সমান কি হয়ে গেল, হাড়ের সাথে একটা অযুক্ত হলে হাড়। তাহলে আমরা যদি বলি সে খেলায় হেরে গেছে, হার হয়েছে, তাহলে হার শব্দটা কীভাবে হচ্ছে, হাড় যোগ অ সমান হাড়। তাহলে হাড়টা হচ্ছে এখানে হচ্ছে কি ক্রিয়া। তারপর দেখো কাঁদ, কাঁদন, কাঁদন শব্দটা কীভাবে হয়েছে, কাঁদ যোগ অন, কাঁদ। তাহলে কাঁদটা হচ্ছে কি কান্না, তাহলে কান্নাটা হচ্ছে ক্রিয়া, তাহলে কাঁদ যোগ অন সমান কাঁদন। তারপর দেখো খেলনা, খেলনা কীভাবে শব্দটা আসছে, খেলনা শব্দটা কীভাবে আসছে, খেল থেকে, অর্থাৎ খেলছে, খেলবে, খেল, খেল যোগ অনা সমান খেলনা। তারপর চিরুনি, চিরুনি শব্দটা দেখো একটু অন্যরকম, চিরুনি, তাহলে চির যোগ অনি কি হয়ে গেছে, চিরুনি। তো চিরুনি থেকে এসেছে কি শব্দ, কি এসেছে, চিরুনি শব্দটা এসেছে। তাহলে চিট, চিট মানে কি, যখন আমরা চিরুনি দিয়ে আসে তখন আমাদের মাথার মধ্যে কি হয়, একটু ফাঁক থেকে যায় না, তাহলে এটা হচ্ছে চিট ধরা অর্থাৎ ফাটল। তাহলে চিট যোগ অনি সমান হচ্ছে কি চিরুনি, চিরুনি থেকে এসেছে কি চিরুনি। তারপর দেখো ডুবন্ত, ডুবন্ত শব্দটা কীভাবে এসেছে, ডুব, ডুব, তাহলে ডুবটা হচ্ছে কি ক্রিয়া, ডুব যোগ অন্ত সমান ডুবন্ত। তারপর দেখো ঝলক, ঝলক শব্দটা কীভাবে এসেছে, ঝল যোগ অক সমান ঝলক। তাহলে ঝল মানে কি, ঝলক কাকে বলে, অর্থাৎ কোনো কিছু জল জল করছে, কোনো কিছু গ্লিজ দিচ্ছে, উজ্জ্বল হয়ে যাচ্ছে, তাকে বলা হয় ঝলক। এবং কৃৎপ্রত্যয় জাত গঠিত সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ। এই যে আমি বলছি হাড়, তারপর কাঁদন, খেলনা, চিরুনি, ডুবন্ত, ঝলক, এগুলো হচ্ছে কৃদন্ত শব্দ। তাহলে এখন আমরাই বুঝে গেছি যে এখানে প্রথমে আমরা প্রকৃতি কাকে বলে সেটা বুঝেছি, এবং প্রত্যয় কাকে বলে, এবং প্রত্যয় কত প্রকার, ও কী কী, এবং কৃদন্ত শব্দ এবং তদ্বিতান্ত শব্দগুলো সম্পর্কে আমরা বলেছি। এছাড়া আমরা কিছু উদাহরণও দেখেছি যেখান থেকে আমরা কৃৎপ্রত্যয় এবং তদ্বিত প্রত্যয় দিয়ে গঠিত শব্দ সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছি। এরপরে আসো আমরা একটু চার্টে চলে যাই। হ্যাঁ আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটু চারটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোন কোন প্রত্যয়যোগী শব্দ গঠিত হয় সেটা সম্পর্কে একটু জানবো। তবে একটা কথা বলা যায় যে প্রত্যয়গুলো নিজস্ব কোনো অর্থ নেই। যখন এই প্রত্যয় যখন কোনো শব্দের সাথে, কোনো ধাতু বা শব্দের সাথে যখন এই প্রত্যয়গুলো যুক্ত হয় তখন এর অর্থগুলো পরিবর্তন হয়ে যায় এবং এর শ্রেণী পরিচয়টাও তখন কি হয়ে যায়, বদলে যায়। তাহলে আসো আজকে এখন আমরা একটু চারটা দেখে নিই। এখানে দেখো আমার প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে আমি প্রথমত তোমাদেরকে অপ্রত্যয় যুগে একটি দেখিয়েছিলাম, যেমন শিশু যোগ অ সমান হয়েছে শৈশব। আবার যদি বলা হয় জি যোগ অ সমান হয়ে যায় কি জয়। তাহলে শিশু যোগ অ শৈশব, শিশু হচ্ছে যেহেতু শব্দ তাহলে ওটা হচ্ছে তদ্বিত প্রত্যয়। আর জয়, জি যোগ অ জয়, জয়ের মধ্যে কি আছে, কাজ, অর্থাৎ কোনো কিছু করে তো কাজ করা হয়, তাহলে সেটা হবে কৃৎ প্রত্যয়। এখন আমরা একটা অকটা নিয়ে আলোচনা করি। অক প্রত্যয় যদি কীভাবে শব্দ গঠিত হয়, যেমন আমরা যদি বলি পাঠক, তাহলে পাঠক শব্দটা কীভাবে এসেছে, পাঠ, পাঠ যোগ অক, তাহলে পাঠ মানে হচ্ছে কি ক্রিয়া, পাঠ মানে কোনো কিছু পড়া, তাহলে পাঠক কাকে বলে, কোনো কিছু যে পড়ছে তাকে বলা হয় পাঠক। তাহলে পাঠ যোগ অক সমান পাঠক, তাহলে পাঠটা যেহেতু ক্রিয়া সেহেতু এটা হচ্ছে কৃৎ প্রত্যয়। তারপর যদি বলা হয় মাননীয়, মাননীয় প্রধান শিক্ষক, এই যে আমরা বলি মাননীয়, তাহলে মাননীয় শব্দটা কীভাবে আসছে, মান যোগ অনিয়, মান যোগ অনিয়, তাহলে মান মানে কি সম্মান করা, মান, তাহলে অনিয়, তাহলে অনিয় প্রত্যয় যোগে করতে হয়েছে কি মাননীয়। তাহলে মাননীয় এটা কোন প্রত্যয়, যেহেতু মান মানে হচ্ছে তো কোনো কাজ, কাউকে সম্মান করা বুঝায়, তাহলে মান, তাহলে এটা হবে যে কি কৃৎ প্রত্যয়, অর্থাৎ যাকে আমরা মানি, যাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, যিনি উচ্চ আসন অধিষ্ঠিত, তাকে বলা হয় কি মাননীয়। তারপর আছে গাড়োয়ান, তাহলে গাড়ি চালায় কি গাড়োয়ান, তাহলে গাড়োয়ান শব্দটা কোথেকে আসছে, গাড়ি, তাহলে গাড়ি যোগ আন সমান গাড়োয়ান, তাহলে গাড়িটা হচ্ছে কি শব্দ, গাড়ি হচ্ছে কি শব্দ, তাহলে সেটা হবে কি তদ্বিত প্রত্যয়। তারপর দেখো শয়ান, তাহলে শয়ানের মধ্যে কি আছে, শি যোগ আন, তাহলে আন প্রত্যয় যোগে আমরা এখানে দুটো পাচ্ছি, একটা হচ্ছে গাড়োয়ান আর একটা হচ্ছে শয়ান। তাহলে শয়ান মানে হচ্ছে কি শুয়ে থাকা অবস্থাকে বলা হয় শয়ান, তাহলে শয়ান শব্দটা কীভাবে হয়েছে, শি যোগ আন, তার সেটা হয়েছে কি শয়ান, তাহলে ওটা দ্বারা কি বোঝাচ্ছে, ক্রিয়া বোঝাচ্ছে, সেই জন্য এটা হবে কি, সেটা হচ্ছে এখানে কৃৎ প্রত্যয়, শি যোগ আন, তাহলে এই যে আন আমরা যুক্ত হয়েছে এটা হচ্ছে কোন প্রত্যয়, কৃৎ প্রত্যয়। তারপর দেখো ভিখারি, ভিখারি, তাহলে ভিখারি কারা, ভিক্ষা করে যারা, তাদেরকে বলা হয় ভিখারি, তাহলে ভিক যোগ আরি, তাহলে ভিক মানে কি ভিক্ষা করা, তাহলে এটা হচ্ছে ভিক যোগ আরি, যেহেতু ভিখারি তাহলে এটা হবে কোন প্রত্যয়,
ভিকটা হচ্ছে একটা শব্দ, সেটা এটা হবে কি তদ্ধিত প্রত্যয়। তারপর আসো যেমন আছে শব্দ ভাজি। ভাজি আমরা প্রত্যেকদিন এই শব্দটা ব্যবহার করি, ভাজি। তাহলে ভাজি শব্দটা কীভাবে আসছে? ভাস যোগ ই। তাহলে ভাজের মধ্যে কি আছে? ক্রিয়া আছে, ভাজা, ভাজ। তাহলে ভাজ যোগ ই, তাহলে এটা হচ্ছে কোন প্রত্যয়? এটা হচ্ছে কৃত প্রত্যয়। তারপর আসো চাষি। চাষি, তাহলে চাষ করে যারা তাদেরকে বলা হয় চাষি। এখানে চাষ যোগ ই, তাহলে চাষটা দ্বারা কোনো শব্দ বোঝাচ্ছে, চাষ, চাষ করা, চাষা। তাহলে চাষ যোগ ই, চাষি। তাহলে চাষ শব্দটা এটা হচ্ছে কি? এটা কোন প্রত্যয়জাত? এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়জাত। তারপর আসো কণ্টকিত। কণ্টকিত, কণ্টক যোগ ইত। তাহলে কণ্টক, কণ্টক মানে হচ্ছে কি? কাটা, অর্থাৎ যে গাছে কাটা থাকে তাকে বলা হয় কণ্টকিত। তাহলে কণ্টক যোগ ইত, তাহলে কণ্টকটা হচ্ছে শব্দ, তাহলে সেটা হবে কোন প্রত্যয়? এটা হবে তদ্ধিত প্রত্যয়। তারপর আছে পঠিত। পঠিত শব্দটা কীভাবে এসেছে? যারা পাঠ করে, যে আমরা বলেছিলাম পাঠক, হ্যাঁ, এখন আমরা বলছি কি পঠিত। তাহলে পঠিত শব্দটা কীভাবে আসছে? পঠ যোগ ইত, পঠিত, অর্থাৎ বই পড়ছে, অর্থাৎ পঠিত, পড়েছে যে, তাহলে পঠ, ওটার মধ্যে কি আছে? একটা ক্রিয়া আছে, সেহেতু এটা হবে কি প্রত্যয়? কৃত প্রত্যয়। তাহলে এটা কোন প্রত্যয় যোগে? ইত প্রত্যয় যোগে গঠিত শব্দ। এরপর আসো এর পরের চারটা আমরা একটু দেখে নিই। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পরের চার্টে চলে এসেছি। তোমরা কিন্তু এগুলো কী করবে? খাতায় লিখে নিবে, অর্থাৎ যে শব্দগুলো খুব বেশি প্রচলিত আমি সেই শব্দগুলো এখানে লিখছি। তোমরা খাতায় কিন্তু অবশ্যই সেগুলো লিখে নিবে। তাহলে এখানে দেখি আমরা একটা শব্দ, যেমন আমরা বলছি নীলিমা। নীলিমা, তাহলে আকাশ যখন নীল রঙে ছেয়ে যায় তখন আমরা বলি কি? নীলিমা। তাহলে নীলিমা শব্দটি কীভাবে এসেছে? কোন প্রত্যয় যোগে? নীল যোগ ইমা। তাহলে নীলটা হচ্ছে কি একটা শব্দ, নীল যোগ ইমা, তাহলে নীলিমা। তাহলে এটা কোন প্রত্যয় হবে? যেহেতু এটা শব্দ, তাহলে এটা হবে তদ্ধিত প্রত্যয়। তারপর দেখো যে আমরা বলি গাইয়া। গাইয়া ছেলে বা গাইয়া মেয়ে। গাইয়া শব্দটা কীভাবে এসেছে? গা যোগ ইয়া, গা যোগ ইয়া, গাইয়া। গাইয়া থেকে এসে গাইয়ে। আচ্ছা, গা যোগ ইয়া, গাইয়া, আর বলা হয় কি গাইয়ে, অর্থাৎ যে গান করছে গাইয়া। তাহলে এটা হচ্ছে কি? যেহেতু গান করা, গা, গা মানে হচ্ছে কি? গান করা। তাহলে এটা হবে কোন প্রত্যয়? এটা হচ্ছে কৃত প্রত্যয়। আর আরেকটা শব্দ আমরা দেখি চলিষ্ণু। চলিষ্ণু, তাহলে এটা হবে কি? ইষ্ণু প্রত্যয় যোগে গঠিত শব্দ। তাহলে চলিষ্ণু শব্দটা কীভাবে এসেছে? চল যোগ ইষ্ণু সমান চলিষ্ণু। তাহলে চলিষ্ণু এটা কি? চল যেহেতু ক্রিয়া, তাহলে এটা হবে কি? কৃত প্রত্যয়। তারপর দেখো আমরা বলছি নারী। নারী, তাহলে নারী শব্দটা কীভাবে এসেছে? নারী, নর যোগ ই, ই প্রত্যয় যোগে গঠিত শব্দ নারী। তাহলে নারীটা হচ্ছে কোন প্রত্যয় হবে? নর, যেহেতু এখানে শব্দ আছে সেহেতু এটা হবে তদ্ধিত প্রত্যয়। তারপর আমরা শব্দ পাই আবার এটাকে যদি আমরা বলি ছাত্রী। ছাত্রী, তাহলে ছাত্রী শব্দটা কীভাবে হবে? ছাত্র যোগ ই, তাহলে এটা হবে ছাত্রী। তাহলে ওটা হবে কোন প্রত্যয়? এটাও হবে তদ্ধিত প্রত্যয়। তারপর আছে সর্বজনীন। তাহলে সর্বজনীন শব্দটা কীভাবে এসেছে? সর্বজনীন, তাহলে সর্বজন যোগ ইন, সর্বজন যোগ ইন। তাহলে এটা কোন প্রত্যয় যোগে গঠিত শব্দ? ইন প্রত্যয় যোগে গঠিত শব্দ সর্বজনীন। যেহেতু সর্বজনের মধ্যে কি আছে? শব্দ আছে, সেহেতু এটা হবে তদ্ধিত প্রত্যয়। তারপর সর্বজনীনের সাথে আমরা যদি বলি গ্রামীণ। গ্রামীণ, তাহলে গ্রামীণ শব্দটা কীভাবে এসছে? গ্রাম যোগ ইন, তাহলে গ্রামীণ। তাহলে এটা হচ্ছে কোন প্রত্যয় যোগে গঠিত শব্দ? ইন প্রত্যয় যোগে গঠিত শব্দ। তারপর রাষ্ট্রীয়। রাষ্ট্রীয় শব্দটা কীভাবে এসেছে? রাষ্ট্রীয়, তাহলে রাষ্ট্র থেকে হয়েছে রাষ্ট্রীয়, তাহলে রাষ্ট্র যোগ ইয়, তাহলে এটা কোন প্রত্যয় যোগে গঠিত শব্দ? ইয় প্রত্যয় যোগে গঠিত শব্দ। তাহলে রাষ্ট্রীয়, যেহেতু রাষ্ট্র মানে শব্দ, তাহলে সেটা হবে কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। তারপর আমরা যদি বলি পেটুক। ছেলেটা খুব পেটুক, তাহলে পেটুক মানে কি? যে অনেক বেশি খেতে পারে। তাহলে পেট, পেট শব্দ থেকে পেটুক শব্দটা এসছে। পেট যোগ উক সমান পেটুক। তাহলে এখানে উক প্রত্যয় যোগে গঠিত শব্দ। তাহলে পেটুক, পেটুকের মধ্যে কি আছে? শব্দ আছে। পেট মানে কি? শব্দ, তাহলে এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আবার যদি বলি মিশুক, মেয়েটি খুব মিশুক, তাহলে মিশুক শব্দটা কীভাবে এসছে? মিশ শব্দ থেকে এসছে। তাহলে মিশ যোগ উক, তাহলে মিশ মানে হচ্ছে কি? মেশা, তাহলে মেশাটা হচ্ছে কি? ক্রিয়া, তাহলে ওটা হবে কোন প্রত্যয়? কৃত প্রত্যয়। তাহলে আমরা এখানে অল্প কিছু দেখেছি চারের মধ্যে কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয় নিয়ে কীভাবে শব্দ গঠিত হয়। এর পরের চারে আমরা আরও একটু বেশি করে জানবো। আসো তাহলে ওটা দেখে নিই। আমার প্রিয় শিক্ষার্থীরা, এই চারে আমাদের প্রত্যয় দিয়ে গঠিত শব্দগুলো একটু দেখে নিই। যেমন আছে কি? মাছুয়া। তাহলে মাছুয়া শব্দটা কোত্থেকে আসছে? মাছ, মাছ থেকে আসছে মাছুয়া। তাহলে মাছ যোগ উয়া,
মাছুয়া, মাছুয়া থেকে আমরা মেছু বলতে পারি, মেছো। তাহলে এটা কোন প্রত্যয়? যেহেতু মাছ একটা শব্দ, তাহলে এটা হবে তদ্বির প্রত্যয়। এরপর যদি আমরা বলি পড়ুয়া, মাজুয়ার সাথে যদি বলা হয় পড়ুয়া, তাহলে এটা ওয়া প্রত্যয় যোগে গঠিত হয়েছে। তাহলে পর যোগ ওয়া, পরের মধ্যে কি আছে? ক্রিয়া আছে, সেহেতু এটা হবে কৃত প্রত্যয় জাত গঠিত শব্দ। তারপর ফলক, ফলক শব্দটা কোত্থেকে আসছে? ফলক, তাহলে ফলা থেকে আসছে ফলক, তাহলে ফলা যোগ ক সমান ফলক। তাহলে ফলাটা এখানে কোন প্রত্যয়? তদ্বির প্রত্যয়। এটা কোন প্রত্যয় যোগে গঠিত শব্দ? ক প্রত্যয় যোগে গঠিত শব্দ। তারপর আচ্ছা আমাদের চড়ক, চড়ক, তাহলে চড়ক একটা পূজা হয় চড়ক, অর্থাৎ তাহলে চড়ক শব্দটাতে দেখো চর যোগ ক, চড়ক। তাহলে চড়ক মানে এখানে চরটা মানে হচ্ছে কিন্তু চর দেয়া না, এটা হচ্ছে চড়ক মানে হচ্ছে কি চড়ক একটা পূজা হয় যেটা একটা বড়শি পিঠের মধ্যে গেঁথে বাঁশের সাথে দড়িটা বেঁধে দেওয়া হয় এবং সেটা ঘুরানো হয়, চর। তাহলে ওটা দ্বারা কি বোঝাচ্ছে? চর, ওটা হচ্ছে ক্রিয়া, সেহেতু এটা হবে কৃত প্রত্যয়। তারপর আছে ডাক্তারখানা, ডাক্তারখানা আমরা সবসময় বলি ডাক্তারের চেম্বারে যাব, ডাক্তারখানায় যাব। তাহলে ডাক্তারখানা শব্দটা কীভাবে এসছে? ডাক্তার যোগ খানা, তাহলে এটা কোন প্রত্যয় যোগে গঠিত শব্দ? খানা প্রত্যয় যোগে গঠিত শব্দ। ডাক্তার যেহেতু একটা শব্দ, সেটা এটা হবে তদ্বির প্রত্যয়। তারপর আমরা যদি দেখি চামড়া, চামড়া, তাহলে চামড়া শব্দটা কোথেকে আসছে? চাম যোগ রা, চামড়া। তাহলে চামড়াটা হবে কোন প্রত্যয় যোগে গঠিত শব্দ? তদ্বির প্রত্যয় যোগে গঠিত শব্দ, চাম। তাহলে এটার দ্বারা চামড়ার ত্বককে বোঝাচ্ছে, সেহেতু এটা হবে তদ্বির প্রত্যয়। তারপর আছে চামড়ার সাথে আমরা পাচ্ছি রা প্রত্যয় যুগে আরেকটা গঠিত শব্দ গাছরা, গাছ, গাছরা। তাহলে গাছরা শব্দটা কিভাবে আসে? গাছ যোগ রা, তাহলে গাছ শব্দটা এখানে কোন প্রত্যয়? তদ্বির প্রত্যয়। তারপর মুক্ত, মুক্ত স্বাধীন পাখি, মুক্ত আকাশ, মুক্ত, এই শব্দটা আমরা ব্যবহার করি মুক্ত। তাহলে মুক্ত শব্দটা কিভাবে আসে? মুস, মুস যোগ ত, তাহলে এটা কোন প্রত্যয় যোগে গঠিত শব্দ? ত প্রত্যয় যোগে গঠিত শব্দ, মুস। যেহেতু এখানে মুক্ত মধ্যে কি আছে? মুস যোগ ত, তাহলে এটা কোন প্রত্যয় হবে? এটা কৃত প্রত্যয় হবে, অর্থাৎ স্বাধীন থাকা, স্বাধীন হওয়া, স্বাধীন থাকা, এটাই হচ্ছে মুক্ত। তারপর আছে কর্তব্য, এই কর্তব্য শব্দটা আমরা সবসময় ব্যবহার করি, কর্তব্য। তাহলে কর্তব্য শব্দটা কিভাবে হয়েছে? ক্রি যোগ তব্য, কর্তব্য। তাহলে ক্রি মানে হচ্ছে কি? কাজ, কারোর প্রতি কোনো আমাদের যদি কোনো কিছু করতে হয়, দায়িত্ব, কর্তব্য পালন করা, তাহলে সেটা হচ্ছে কর্তব্য। তাহলে ক্রি যোগ তব্য, তাহলে ক্রির মধ্যে কি আছে? এটা, এটার মধ্যে কাজ আছে, সেই জন্য এটা হবে কৃত প্রত্যয়। তারপর দেখো চাকতি, আমরা বলি চাকতি, গোলাকার কোনো কিছুকে বলা হয় চাকতি। তাহলে চাকতি শব্দটা কিভাবে আসছে? চাক যোগ তি, তাহলে চাক যোগ তি, চাক মানে কি? চাকা টাইপের, গোল টাইপের কিছু, তাহলে এটা দ্বারা শব্দ বোঝাচ্ছে চাক, তাহলে এটা হবে তদ্বির প্রত্যয়। এছাড়া আরেকটা শব্দ আছে কাটতি, কাটতি, তাহলে কাটতির মধ্যে কি হবে? কাট চুক্তি, কাটতি, তাহলে কাট দ্বারা কি বোঝাচ্ছে? কাটা, কোনো ক্রিয়া বোঝাচ্ছে, সেহেতু ওটা হবে কৃত প্রত্যয়। তাহলে এখানে আমরা পেয়ে গেছি। এরপরে আসা আর কিছু আমরা প্রত্যয়জাত শব্দ দেখিনি। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই চারটু একটু দেখিনি। এখানে আছে ত প্রত্যয় যোগে গঠিত শব্দ, ত প্রত্যয় যোগে কিভাবে হবে? কবিত্ব, তাহলে কবিত্ব শব্দটা কিভাবে এসছে? কবি যোগ ত, তাহলে কবি যোগ ত সমান কি হয়ে গেছে? কবিত্ব। তাহলে কবিত্বটা হচ্ছে কোন প্রত্যয়? কবি যেহেতু একটা শব্দ, সেহেতু এটা হবে তদ্বির প্রত্যয়। তারপর আছে সতীত্ব, সতীত্ব, তাহলে সতী যোগ ত, তাহলে সতীত্ব, তাহলে সতীতে যেহেতু একটা শব্দ, সেহেতু এটা হবে তদ্বির প্রত্যয়। তারপর আমরা যদি পাই নেত্র, নেত্র, তাহলে নেত্রটা কোন প্রত্যয় যোগে গঠিত শব্দ? ত্র প্রত্যয় যোগে গঠিত শব্দ। তাহলে নেত্রটা কিভাবে হবে? নি যোগ ত্র, নেত্র। তাহলে নেত্র যেহেতু নি দ্বারা এখানে কি বোঝাচ্ছে? কাজ বোঝাচ্ছে, চোখে দেখা, তাহলে সেটা হবে কৃত প্রত্যয়। চতুর্থ, চতুর যোগ থ, চতুর যোগ থ, তাহলে চতুর্থ, তাহলে এটা হবে কোন প্রত্যয়? চতুর্থটা হচ্ছে তদ্বির প্রত্যয়। এছাড়া আছে কাষ্ঠ, কাষ্ঠ, কাশ যোগ থ, কাষ্ঠ, তাহলে কাশ, এটা দ্বারা কি বোঝাচ্ছে? কাশ যোগ থ, কাষ্ঠ, তাহলে এটা দ্বারা ক্রিয়া বোঝাচ্ছে, যেহেতু সেহেতু এটা হবে কি? কোন প্রত্যয়? এটা হবে কৃত প্রত্যয়। রান্না, রান্না শব্দটা কিভাবে এসছে? রান্না, রাত যোগ না, তাহলে রাত মানে কি? রান্না করা, তাহলে রাত, তাহলে রাতটা হচ্ছে কি? ক্রিয়া, যেহেতু এটা ক্রিয়া, সেহেতু এটা হবে কি? কৃত প্রত্যয়। তাহলে এটা কোন প্রত্যয় যোগে গঠিত শব্দ? রান্নাটা না প্রত্যয় যোগে গঠিত শব্দ। তারপর আছে দয়াবান, দয়া যোগ বান, দয়াবান, তাহলে দয়া যেহেতু ব্রাণ প্রত্যয় যোগে গঠিত শব্দ, তাহলে এটা হবে কোন প্রত্যয়? দয়া, দয়ার মধ্যে কি আছে? শব্দ আছে, সেটা হবে তদ্বির প্রত্যয়। তারপর আছে বুদ্ধিমান, বুদ্ধি যোগ মান, বুদ্ধিমান,
তাহলে বুদ্ধি, বুদ্ধিটাও শব্দ, সেই দুটো হবে তদ্ধিত প্রত্যয়। এটা কোন প্রত্যয়যোগে গঠিত শব্দ? মান প্রত্যয়যোগে। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে বান প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি, মান প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি। তাহলে এভাবে কিন্তু আমরা সহজে চিহ্নিত করতে পারবো কোনটা দয়াবান। দয়াবানের মধ্যে এটা হচ্ছে বান প্রত্যয়যোগে গঠিত শব্দ, আর বুদ্ধিমান এটা হচ্ছে মান প্রত্যয়যোগে গঠিত শব্দ। তারপর আছে সৌন্দর্য। সৌন্দর্য, তাহলে সৌন্দর্য কিভাবে বলবো? সুন্দর যোগ জ, সৌন্দর্য। তাহলে সুন্দরের মধ্যে কি আছে? শব্দ। সুন্দরটা হচ্ছে কি? একটা শব্দ। তাহলে সুন্দর, এটা এই জন্য এটা হবে তদ্ধিত প্রত্যয়। তারপর আছে কার্য। কার্যের মধ্যে কি আছে? ক্রি যোগ জ। ক্রি মানে হচ্ছে কাজ, কার্য, যেটা কাজ করা বুঝাবে। তাহলে এটাও সেজন্য এটা হবে কোন প্রত্যয়? কৃত প্রত্যয়। তাহলে এখানে আমরা ক্রি যেহেতু এখানে আছে, এখানে একটা হস্ত চিহ্ন হবে। তাহলে আমরা এরপরে আসলে পরবর্তী চ্যাটে চলে যাই। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আরও কিছু শব্দ দেখিনি, অর্থাৎ প্রত্যয়যোগে গঠিত শব্দগুলো আরেকটু দেখিনি। যেমন আমরা যদি বলি মধুর, মধুর শব্দটা যে আমরা বলি সবসময় যে মধুর, মধুর ভাষা, তাহলে মধুর শব্দটা আসছে কোত্থেকে? মধু থেকে। তাহলে মধু যোগ র সমান হয়েছে কি? মধুর। তাহলে মধু হচ্ছে কি শব্দ, সেটা হবে তাহলে কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। নম্র, নম্র ভদ্র, তাহলে নম্র শব্দটা কীভাবে আসছে? নম যোগ নম যোগ র, নম যোগ র। তাহলে নম মানে কি? চুপচাপ থাকা, শান্ত থাকা। তাহলে নম, তাহলে এটা হবে কোন প্রত্যয়? কৃত প্রত্যয়। তারপর দিগল, দিগল শব্দটা হচ্ছে দিগল কালো, দিগল চুল। তাহলে দিগল দিক যোগ ল, তাহলে দিক যোগ ল। তাহলে দিক মানে হচ্ছে কি? দীর্ঘ। দিগল কালো, তাহলে অনেক ঘন পানিকে বলা হচ্ছে দিগল কালো, জল বড় পুকুরে। তাহলে এটা কোন প্রত্যয় হবে? এটা কোন প্রত্যয় জাতীয় গঠিত শব্দ? ল প্রত্যয়যোগে গঠিত শব্দ, এবং এটা হবে কোন প্রত্যয়? এটা হবে তদ্ধিত প্রত্যয়। তারপর আছে কি? অম্ল, অম্ল। তাহলে অম্ল শব্দটা তো আমরা বিজ্ঞানে পড়ছি অম্ল। তাহলে অম যোগ ল, তাহলে অম হচ্ছে কি? এখানে টক। তাহলে এটা অম যোগ ল, অম্ল। তাহলে এটা কোন প্রত্যয় হবে? যেহেতু এটাতে ক্রিয়া বোঝাচ্ছে, তাহলে সেটা হবে অম্ল মানে কি? যেটা যখন আমরা মুখে টেস্ট করব, জিভে দিব, তখন এটা কি বুঝাবে? টক। তাহলে সেটা হচ্ছে কি? অম্ল। তাহলে এটাকে এখানে কি বোঝাচ্ছে? ক্রিয়া বোঝাচ্ছে, সেহেতু এটা হবে কোন প্রত্যয়? কৃত প্রত্যয়। তারপর দেখো মেঘলা আকাশ, আমরা তো এই যে বর্ষাকালে বলি যে মেঘলা আকাশ, তাহলে মেঘলা শব্দটা কীভাবে এসছে? মেঘ যোগ লা, অর্থাৎ যখন মেঘ থাকবে তখন তার সাথে লা প্রত্যয় যুক্ত হয়ে যাবে কি? মেঘলা। তাহলে মেঘ, এটা কোন কি প্রত্যয় হবে? মেঘ হবে কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। তারপর এর সাথে আছে হামলা। মেঘলা, মেঘলা একটা শব্দ, হামলা একটা হতো, এটাও লা প্রত্যয়যোগে গঠিত শব্দ। তাহলে হাম যোগ লা, তাহলে হামলার মধ্যে কি আছে? কাউকে হঠাৎ আক্রমণ করা বোঝায়, তাই না? তাহলে সেটা হবে কি? হাম যোগ লা, হামলা। তাহলে হাম, এটা হবে কোন প্রত্যয়? এটা হবে কৃত প্রত্যয়। তারপর সই প্রত্যয় যোগে দেখি মানানসই, মানানসই। তাহলে মানান যোগ সই, মানানসই। অর্থাৎ আমরা বলি না এই শাড়িটার সাথে এই ব্লাউজটা বা এই জামার সাথে এই ওড়না মানানসই, একজনের সাথে একজনের, বর্ষার সাথে কনের মানানসই। তাহলে মানানসই শব্দটা তো আমরা অনেক ব্যবহার করি। তাহলে মানান যোগ সই, এটা কোন প্রত্যয়যোগে গঠিত শব্দ? সই প্রত্যয়যোগে গঠিত শব্দ। তাহলে এটা হবে কোন প্রত্যয়? এটা হবে তদ্ধিত প্রত্যয়। তারপর আছে কি? পানসে। মানানসইয়ের সাথে আরেকটা শব্দ আছে চলনসই, চলনসই। তাহলে চলন যোগ সই, চলনসই। তাহলে এটা চলন যোগ সই বুঝালে কোন প্রত্যয় হবে? ওটাও তদ্ধিত প্রত্যয় হবে। তারপর আছে পানসে। পানসে শব্দটা কীভাবে এসেছে? অর্থাৎ কোনো কিছু, যেমন জামরুল, জামরুলটা খেতে কিন্তু এত বেশি মিষ্টি হয় না, একটু পানি পানি টাইপের, পানসা পানসা টাইপের। তাহলে পানি যেখানে থাকবে সেটা হবে পানসে। তাহলে পানি যোগ সে সমান পানসে। তাহলে পানিটা হচ্ছে একটা শব্দ, সেহেতু এটা হবে কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। তারপর দেখো আমরা আরেকটা সে প্রত্যয় যুগে আরেকটা গঠিত শব্দ পাচ্ছি ফ্যাকাশে। ফ্যাকাশে শব্দটা কীভাবে আসছে? ফ্যাকাশে, তাহলে কারো মুখ যদি শুকনো দেখা যায়, ডাকিয়ে আছে বা অসুস্থ, তাকে তার মুখটা আমরা বলি কি? ফ্যাকাশে। তাহলে ফ্যাকাশে শব্দটা কীভাবে হচ্ছে? ফিকা যোগ সে, ফিকা, ফ্যাকাশে, ফিকা যোগ সে। এগুলো আমরা একটু বেশি মনে রাখবো, যেগুলো একটু অন্যরকম সেগুলো আমরা একটু বেশি করে মনে রাখবো। তাহলে ফিকা যোগ সে সমান হয়েছে কি? ফ্যাকাশে। তাহলে এটা হচ্ছে কোন প্রত্যয়জাত গঠিত শব্দ? এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়জাত গঠিত শব্দ, যেহেতু এটার মধ্যে শব্দ আছে সে। তাহলে এটা কোন প্রত্যয় দিয়ে শব্দ গঠিত হয়েছে? সে প্রত্যয় যুগে গঠিত শব্দ। এছাড়া তোমাদের এখানে আরও অনেকগুলো শব্দ আছে, আরও অনেক প্রত্যয়ের কথা আছে, সেগুলো আমি অত বেশি আলোচনা করে নেই। ওগুলো তোমরা আশা করছি পারবে। যেগুলো আমরা সবসময় ব্যবহার করি যে শব্দগুলো, সেগুলো নিয়েই আজকে আলোচনা হয়েছে। এছাড়া প্রত্যয় দিয়ে আবার শব্দ তো গঠিত হয়, আবার অনেক সময় কি দেখা যায় যে প্রত্যয়যোগে গঠিত শব্দগুলো দিয়ে কিন্তু শব্দের অর্থটা অনেক সময় পরিবর্তন হয়ে যায়। তাহলে ওগুলো আমরা একটু দেখে নিই। যেমন আছে কি? চোর, চোর। তাহলে চোর তো অবশ্যই খারাপ। তাহলে যদি বলা হয় চোরা, চোরা মাল, চোরাই জিনিস, এই কথাটা আমরা বলি চোরা। তাহলে চোর থেকে আসছে কি? চোরা।
তাহলে চোরা বললে এখানে কি যুক্ত হবে, এটা কিন্তু ভালো অর্থে যুক্ত হবে না, কি হবে অবজ্ঞ অর্থে চোরা শব্দটা এসেছে। ওগুলো কিন্তু আমাদের একটু বেশি করে মনে রাখতে হবে। তারপর দেখো ডিঙি, ডিঙি মানে কি, জেলেরা ডিঙি দিয়ে মাছ ধরে, তাহলে ডিঙি মানে ছোট নৌকা। আর ডিঙা সপ্ত ডিঙা, হ্যাঁ 4 সদাগরের ডিঙা, বড় ডিঙা, তাহলে ওটাকে বলা হয় ডিঙা মানে হচ্ছে কি বড়, আর ডিঙি মানে হচ্ছে ছোট। তাহলে যখন ডিঙি থেকে ডিঙা হয় আপ্রত্যয় যুগে, তখন সেটা হয়ে যাবে কি বৃহৎ অর্থে। তেমনি যদি আমরা বলি বাঘ, বাঘ তো অবশ্যই ভয়ঙ্কর একটা প্রাণী। আবার বলি বাঘা বাঘা চেহারা, অর্থাৎ ওই যে কুস্তি লড়তে এসেছে সেখানে বাঘা বাঘা চেহারা, অনেক মানে খুব শক্তিশালী বা একদম হিংস্র টাইপের চেহারা, তাহলে এটাকে বলা হয় বাঘা। তাহলে বাঘ থেকে এসেছে কি আপ্রত্যয় যুগে হয়েছে কি বাঘা, তাহলে এটা হবে কি বাঘার, বাঘাটা হচ্ছে এখানে সদৃশ্য অর্থাৎ ভয়ঙ্কর অর্থে। বাঘ বলতেও যেমন ভয়ঙ্কর দেখায়, বাঘা বাঘা চেহারা বললেও কিন্তু এরকম শক্তিশালী লোকদেরকে বুঝে। তাহলে এটা হবে আপ্রত্যয় যুগে যেহেতু গঠিত শব্দ, তাহলে এটা হবে কোন কি অর্থে ব্যবহৃত হয়েছে, এটা সদৃশ্য অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর তোমাদের বইয়ে আরো আছে, যেমন আছে দক্ষিণা, দক্ষিণা হাওয়া, আমরা বলি দক্ষিণা, তাহলে দক্ষিণা শব্দটা কোত্থেকে আসছে, দক্ষিণ শব্দ থেকে আসছে, তাহলে এটা হচ্ছে কি দক্ষিণ থেকে আসছে দক্ষিণা, সেহেতু এটা হবে কোন প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হচ্ছে, আগত অর্থে, দক্ষিণা হাওয়া। তাহলে দক্ষিণ পাশ থেকে যে হাওয়া আসে তাহলে সেটা হচ্ছে দক্ষিণা, সেহেতু এটা হবে আগত অর্থে। তারপর আছে কানু থেকে আসছে কানাই, কানু থেকে এসেছে কি কানাই, তাহলে কানাই, কানাই বললে কিন্তু এখানে আদর অর্থে কানাই বলে, আগে অনেকজনকে নিমাই কানাই এরকম বলতো, তাহলে কানু, কানু থেকে আসছে কি কানাই, তাহলে এটা হবে কি আদর অর্থে, অর্থাৎ আদরণীয় অর্থে, কিন্তু কানের শব্দটা আদর অর্থে বোঝাচ্ছে। তারপর যদি আমরা বলি ঢাকাই শাড়ি, ওই যে কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম ঢাকাই শাড়ি, তাহলে ঢাকা থেকে আসছে কি ঢাকাই, তাই না, তাহলে এটা হবে কি ঢাকায় উৎপন্ন হয় বলে, তৈরি হয় বলে এটা হচ্ছে কি ঢাকাই শাড়ি, বা আমরা বলি টাঙ্গাইল শাড়ি, টাঙ্গাইলে এটা উৎপন্ন হয় বলে এটাকে টাঙ্গাইল শাড়ি বলা হয়। তাহলে ওটা হচ্ছে কি জাত অর্থে, অর্থাৎ ওখানে উৎপন্ন হয় বলে এটা হবে কি কোন অর্থে বুঝাবে, এটা হচ্ছে জাত অর্থে বুঝায়। তারপর আছে যেমন ইত্রামি, ইত্রামি অর্থাৎ খুব খারাপ, যদি কোনো আমাদেরকে ব্যঙ্গ করে কোনো কথা বলে তাহলে এটাকে বলা হয় ইত্রামি। তাহলে ইতর, ইতর শব্দ থেকে আসছে ইত্রামি, অর্থাৎ ছোট লোকই, তাহলে ইতর, ইতর থেকে আসছে কি ইত্রামি, তাহলে এটা কোন অর্থে বুঝাবে, এটা হচ্ছে ভাব অর্থে বুঝায়, অর্থাৎ তার চাল চলন সব কিছু দেখে আমরা বলি কি এটাকে ইত্রামি, তাহলে খারাপ অর্থ এটা অবশ্যই, তাহলে এটা ভাব অর্থে, ইতর থেকে ইত্রামি শব্দটা আসছে কোন অর্থে, ভাব অর্থে বোঝাচ্ছে। এছাড়া আছে আমরা এখানে বলছি জ্যাঠামি, জ্যাঠামি, তাহলে জ্যাঠামি শব্দটা কোত্থেকে আসছে, জ্যাঠা থেকে আসছে, তাহলে জ্যাঠা থেকে জ্যাঠামি, তাহলে জ্যাঠামি মানে কি স্টে পাকা, অর্থাৎ যারা ছোট হয়েও বড়দের মতো করে কথা বলে, তাহলে এটা হচ্ছে কি অর্থে, এটা হচ্ছে অবশ্যই নিন্দা অর্থে বোঝাচ্ছে। এরপর আছে বাহাদুরি, বাহাদুরি, তাহলে বাহাদুর থেকে আসছে কি বাহাদুরি, তাহলে বাহাদুর মানে কি সাহসী, তাহলে বাহাদুরি হয়েছে, তাহলে বাহাদুরিটা হচ্ছে এটা ভাব অর্থে বোঝাচ্ছে। ডাক্তার থেকে আসছে কি ডাক্তারি, তাহলে ডাক্তার, ডাক্তারি যে পেশা তাকে বলা হচ্ছে ডাক্তারি, এটা হচ্ছে কোন অর্থে পেশা অর্থে বোঝাচ্ছে। এছাড়া আছে মালিক থেকে জমিদার, আমরা বলি জমিদারি, জমিদারি পেয়েছে, তাহলে জমিদারি শব্দটা আসছে কোত্থেকে, জমিদার থেকে, তাহলে এটা কি অর্থ বোঝাচ্ছে, এটা মালিক অর্থে, জমিদারি এটা হচ্ছে মালিক, সে কারণে এটা হচ্ছে জমিদারি। তারপর আছে কি মাটি থেকে আসছে মেঠে, মাটি, মাটি থেকে মেঠে আসছে, তাহলে এটা হচ্ছে কি মেঠে কলসি, মেঠে অর্থাৎ মাটির তৈরি কোন যে কোনো পাত্রকে বলা হচ্ছে মেঠে, তাহলে এটা হচ্ছে কি উপকরণ অর্থে। তারপর আসবে বাদ থেকে আসছে বেত, বেত ঘোড়া, বেত ঘোড়া, তাহলে বেত ঘোড়া শব্দটা মানে কি, অর্থাৎ যেই ঘোড়াটার বাত রোগ আছে তাকে বলা হচ্ছে বেত ঘোড়া, তাহলে এটা কোন অর্থে বোঝাচ্ছে, রোগগ্রস্ত অর্থে বোঝাচ্ছে। এছাড়া টাক, টাক থেকে হয়েছে টেকো, তাহলে টেকো মানে কি অর্থাৎ যার টাক আছে, তাহলে এটা যুক্ত অর্থে বুঝাবে। আর আছে গা থেকে আসছে গেঁয়ো, তাহলে গেঁয়োটা এখানে কি অর্থ বোঝাচ্ছে, অর্থাৎ গা দ্বারা সংশ্লিষ্টতা অর্থে গেঁয়ো শব্দটা বোঝাচ্ছে। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো প্রত্যয় সম্পর্কে জেনে নিয়েছি, এবং প্রত্যয় দিয়ে যে সব সময় ভালো শব্দ গঠিত হয় তা না, আবার অনেক সময় অন্য অর্থ গঠিত শব্দগুলো আবার অনেক সময় অন্য অর্থ বহন করে, সেটাও আমরা আজকে দেখেছি। তাহলে আমি আজকে যদি তোমাদেরকে মূল্যায়নে যাই, তাহলে আমি যদি বলি যে নীলিম, যদি বলি ছেলেমেয়ে, ছেলেমেয়ে শব্দটা কীভাবে গঠিত হয়েছে, তাহলে আমরা কি বলবো, ছেলেমেয়ে শব্দটা ছেলে যোগ আমি সমান ছেলেমেয়ে, তাহলে ছেলে যেহেতু এটা কি অর্থে তদ্ধিত প্রত্যয়জাত শব্দ। আবার যদি বলি
যে চামড়া, তাহলে চামড়াটা শব্দটা কীভাবে আসছে? চাম যোগ রা, চামড়া। তাহলে চাম যেহেতু এটা চামড়া, এটা অর্থ বোঝাচ্ছে, তাহলে এটা কোন প্রত্যয় হবে? এটা তদ্ধিত প্রত্যয় হবে। আচ্ছা, যদি বলে হয় পেটুক বা মিশুক, মিশুক যদি বলা হয় তাহলে মিশুকটা কোন প্রত্যয় হবে? মিশুক, মিশুকটা যদি আমরা বিশ্লেষণ করি হবে মিশ যোগ সমান মিশুক। তাহলে এটা দ্বারা কী বোঝাচ্ছে? কৃত প্রত্যয় বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, এভাবে আমরা আজকে ক্লাস শেষ করেছি এখানেই। তাহলে বাড়ির কাজ হিসেবে কী থাকবে? বাড়ির কাজ হিসেবে অবশ্যই তোমরা এই চারটা কী করবে? চারটা মুখস্থ করবে, বাসায় খাতায় এটা চারটা করবে, এবং কীভাবে শব্দগুলো তৈরি হয়েছে সেটা অবশ্যই করবে। এবং বাড়ির কাজ হিসেবে তোমরা এই চ্যাপ্টারটা থেকে 30টা এক কথায় জ্ঞানমূলক উত্তর তৈরি করবে। এক কথায় জ্ঞানমূলক উত্তর তৈরি করবে কয়টি? 30টি। তাহলে সেটাই তোমাদের বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজটা অবশ্যই তোমরা করবে, এবং যদি স্কুল খুলে তখন আমরা তো স্কুলে জমা নিব, অথবা যদি আমরা কোনো ক্লাস করি, জমে যদি ক্লাস করি, তাহলে অবশ্যই আমি কিন্তু বাড়ির কাজটা তোমাদের কাছ থেকে দেখে নেব, ঠিক আছে? তাহলে সামনে ক্লাস দেখার শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।